আজ এমন এক দেশের গল্প শোনাই যেখানে ছেয়ে গেছে দারিদ্রতা, বেকারত্ব, অভাব, অশিক্ষা আর সন্ত্রাস, যেখানে দাঙ্গা, মাদক সেবন আর ঘরে ঘরে অসংখ্য অভুক্ত সন্তান। উন্নয়নের নিরিখে সেই দেশই আজ একেবারে প্রথম সারিতে। স্বাধীনতার কয়েক শতাব্দীতেই যার অর্থনীতি ছাড়িয়ে গেছে ইংল্যান্ড, আমেরিকার মতো তাবর তাবর দেশগুলিকেও, যার আয়তন আমাদের কলকাতার প্রায় 1/3। ওয়ার্ল্ড ম্যাপে চোখ রাখলেও এই দেশ হয়তো আপনার নজরেই আসবে না। স্বাধীনতার মাত্র কয়েক বছরেই তার এই ঘুরে দাঁড়ানোর গল্প বিশ্বের প্রথম সারির দেশগুলি তো বটেই, বরং প্রতি মুহূর্তে অনুপ্রেরণা যোগায় পৃথিবীর ছোট থেকে ছোট দেশগুলিকেও। হ্যাঁ, আজ কথা বলছি সিঙ্গাপুরকে নিয়ে। কিন্তু কিভাবে এত বদল, কিভাবে ঘুরে দাঁড়ালো ছোট দেশটি? চলুন আজ আলোচনা করি সেই দিকেই। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। তবে চলুন আজ বরং পাড়ি দিই ভারতের ঠিক নিচের দিকে অবস্থিত সেই শহর সিঙ্গাপুরের দিকে। সিংহের মতো এক ধরনের জন্তুর নাম থেকে এখানকার নাম হয়েছে সিঙ্গাপুর। তাই সিঙ্গাপুরের জাতীয় প্রতীক সিংহের মুখ। সিঙ্গাপুর প্রায় 60 লক্ষ জনসংখ্যার একটি শহর হলেও এ কিন্তু নিজের মধ্যেই একটি দেশ। 719 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সিঙ্গাপুরের চারিদিক ভাগ করা হয়েছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সেন্ট্রাল, নর্থ ইস্ট ডিভিশনে। সিঙ্গাপুর মূলত জল দ্বারা ঘেরা, যার চারিদিকে ছড়িয়ে রয়েছে প্রায় 64টি ছোট ছোট আইল্যান্ড। সিঙ্গাপুরের ভৌগোলিক অবস্থানের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল মালাক্কা প্রণালী এবং মুন্ডা প্রণালী, কারণ এই দুই প্রণালী ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরকে একে অপরের সাথে জুড়ে দিয়েছে। জলপথে পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়ায় যোগাযোগের জন্য এটাই একমাত্র সহজ পথ। তাই 7ম শতাব্দী থেকেই সারা বিশ্বের কাছে এই রাস্তা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তাই বিশ্বের সমস্ত শক্তিশালী দেশগুলি চাইছিল মালাক্কা প্রণালীতে তাদের আধিপত্য বিস্তার করতে। এই দৌড়ে সবার প্রথমে ছিল পর্তুগিজরা। ওরা প্রথমে এই এলাকা দখল করে বেশ কয়েকটি বন্দর তৈরি করে। জাহাজ বন্দর গড়ে ওঠার ফলে এলাকার আশেপাশে বেশ রমরমিয়ে গড়ে উঠতে থাকে নানান ব্যবসা বাণিজ্য। ফরাসি ডাচ কোম্পানি ততদিনে এই অঞ্চলের গুরুত্ব বুঝে গেছে। এরপরই তারা যুদ্ধ করে পর্তুগিজদের থেকে এই এলাকার অধিকার ছিনিয়ে নেয়। অন্যদিকে একই এলাকার লোভে ওত পেতে বসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভারতে তাদের রাজ চললেও দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের লোভ তারা ছাড়তে পারেনি। তবে ব্রিটিশরা কিন্তু সরাসরি ডাচেদের সাথে যুদ্ধে নামতে চায়নি। তাই তারা দখল করে সিঙ্গাপুর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন সিঙ্গাপুরের রাজা সুলতান হোসেন শাহর সাথে একটি ট্রিটি স্বাক্ষর করেন। সেই ট্রিটি অনুযায়ী 8000 স্প্যানিশ ডলারের বিনিময়ে ব্রিটিশরা গোটা সিঙ্গাপুর দখল করে এবং সেখানে নিজের রাজত্ব কায়েম করে। এরপর একদিকে ডাচ আর অন্যদিকে চলতে থাকে ব্রিটিশ রাজ। সরাসরি যুদ্ধে না গেলেও বাণিজ্যে ব্রিটিশরা টক্কর দিতে চেয়েছিল ডাচ বাহিনীকে। তাই তারা এবার সিঙ্গাপুর জুড়ে তৈরি করতে থাকে নতুন নতুন আধুনিক বন্দর। এমনকি ব্যবসায় ডাচেদের পেছনে ফেলতে ব্রিটিশরা এই বন্দরগুলিকে বানিয়েছিল শুল্কহীন। তাই বিশ্বের বেশিরভাগ দেশই ঝাঁপিয়ে পড়ে সিঙ্গাপুরের দিকে। ব্রিটিশরা সিঙ্গাপুরের কর্মচারী হিসেবে কাজে লাগালেও সিঙ্গাপুরের বাসিন্দাদের উন্নয়নের দিকে কখনোই তাকায়নি। ব্রিটিশদের লক্ষ্য যেহেতু শুধু বন্দর আর বাণিজ্য থেকে মুনাফা অর্জন অবধি সীমিত ছিল, তাই অভাব, অনটন, দারিদ্রতা, অশিক্ষা, সন্ত্রাস আস্তে আস্তে গ্রাস করছিল সিঙ্গাপুরকে। এর মধ্যে আমদানি হতে থাকে আফিম, যার নেশায় মত্ত হয়ে পড়েছিল সমগ্র সিঙ্গাপুর। 1870-এর দশক থেকে ইজিপ্টের সুয়েজ ক্যানাল খুলে যাওয়ার পর থেকে সিঙ্গাপুরের চাহিদা আরও বেড়ে যায়। ফলে আশেপাশের দেশ থেকে আরও লোক এখানে ভিড় জমাতে থাকে। বাড়তি জনসংখ্যার কারণে ব্রিটিশরা পুলিশ প্রশাসন লাগু করতে বাধ্য হয়। আস্তে আস্তে সিঙ্গাপুরের সামাজিক জীবন একটা স্থিতিশীল গতির রূপ নিতে শুরু করে। কিন্তু এ ছিল সাময়িক আশার আলো। দেখতে দেখতেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। এ যুদ্ধে সিঙ্গাপুরের সরাসরি কোনো ভূমিকা না থাকলেও ভূমিকা ছিল ব্রিটিশদের। তাই তার ফল ভোগ করতে হয় সিঙ্গাপুরকেও। জাপানের হাতে চলে যায় সিঙ্গাপুর। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্যবসা বাণিজ্যেও মন্দা পড়ে যায়। কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশরা পুনরায় জাপানের হাত থেকে সিঙ্গাপুরের অধিকার ছিনিয়ে নেয়। ব্রিটিশরা এবার সিঙ্গাপুরে এক নতুন নিয়ম লাগু করে। তারা সিঙ্গাপুরকে স্বশাসনের অনুমতি দেয়। এরপর 1859 সালে সিঙ্গাপুরে প্রথম গণতান্ত্রিক মাধ্যমে ভোট করানো হয়। এই ভোটে জয়লাভ করেন পিপলস অ্যাকশন পার্টির নায়ক লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ পাঠ করেন আর বদলে দেন গোটা সিঙ্গাপুরের ভাগ্য। আজকের এই সিঙ্গাপুরের আসল কারিগর যে তিনি, একথা আজ কারও অজানা নয়।
তবে প্রধানমন্ত্রীর ইচ্ছে ছিল সিঙ্গাপুরকে মালয়েশিয়ার অন্তর্ভুক্ত করার, কারণ তিনি ভেবেছিলেন মালয়েশিয়া সিঙ্গাপুরকে রাজ্যের তকমা দিলে সিঙ্গাপুরের সামরিক ক্ষেত্রে পরনির্ভরশীলতা কমে যাবে। এমতাবস্থায় অনেক আলোচনার পর জনগণের রায় নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়ার অন্তর্ভুক্ত হয়। খুব বেশি দিন যেতে না যেতেই অন্তর্বর্তী ঝামেলার কারণে সিঙ্গাপুর আবার স্বাধীন রাষ্ট্রে ফিরে আসে। এরপর আর কোনো আশা না দেখে প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি সমগ্র সিঙ্গাপুরে জনগণ কিংবা সরকারি প্রতিনিধিদের দুর্নীতি দমনের আইন লাগু করেন। দেশ বিদেশের বিভিন্ন কোম্পানিকে আকর্ষণীয় অফারের লোভ দেখিয়ে সিঙ্গাপুরে আমন্ত্রণ দেন। এর ফলে মাত্র কয়েক বছরেই সমগ্র সিঙ্গাপুর থেকে বেকারত্বের সংখ্যা শূন্য হয়ে যায়। বর্তমানে সিঙ্গাপুরকে বিশ্বের সবথেকে সুরক্ষিত পরিষ্কার দেশ হিসেবে গণ্য করা হয়। এখানে শিক্ষিতের হার 98%। জিডিপির বিচারে বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার প্রথম স্থানে সিঙ্গাপুর। অর্থাৎ একথা নির্দ্বিধায় বলা যায় যে এখানে প্রতি 6 জন ব্যক্তির একজন কোটিপতি। তবে দেশকে এতটা সুন্দর করে তৈরি করতে গেলে কিছু কঠোর নিয়মও লাগু করতে হয়। এদেশে বিনা অনুমতিতে অন্যের ওয়াইফাই কানেক্ট করা অপরাধ। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পারাপার করলে বা যত্রতত্র ময়লা ফেললে কড়া ব্যবস্থা নেওয়া হয়। এমনকি চুইংগাম খাওয়া তো দূর, বিক্রি করাও অপরাধ। সিঙ্গাপুরে এখন সামান্য থেকে সামান্য পরিমাণ নেশাদ্রব্য সহ ধরা পড়লেও কড়া শাস্তি দেওয়া হয়। সিঙ্গাপুর আজ পৃথিবীর বাকি দেশগুলোর কাছে সত্যিই অনুপ্রেরণার। তাহলে বন্ধুরা, আপনি কি মনে করেন সিঙ্গাপুর থেকে আমাদের দেশের সরকারের কি কি শেখা উচিত? আপনার মতামত লিখে জানান কমেন্টে। আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।